কেবলমাত্র ব্যবহার করার জন্য নিয়ে গেছে। ওই পদটা দিয়ে আজকে আমার ভাইপোকে টেনেছে। ভাইপো একটু পরে বুঝবে, হাড়ে হাড়ে বুঝবে, আর কিছুদিন যাক। এই শুরু হয়েছে বোঝা। পীর বংশের ছেলে, সম্মান ইজ্জত সমস্ত নেতা মন্ত্রী থেকে সকলেই দিয়ে থাকেন তেনাকে। আমার ভাইপো গেল, মুখ্যমন্ত্রী সাহেবের কাজ তো মিটে গেছে। প্রতিবাদী মুখটা দরকার ছিল, উনি প্রতিবাদী মুখটাকে টেনেছেন, টেনে উনি হাতে নিয়েছেন। উনি এবার যা ইচ্ছা তাই করাবেন, আর সেখান থেকে বেরোবারও রাস্তা আমার ভাইপোর নেই। আজকে হাত বাড়িয়ে সাইড করে দিলে এই যে বেইজ্জতি হলো কিরকম, বাংলার মানুষ তো আজ দেখতে পাচ্ছে। কি বুঝলেন কী ধরনের বেইজ্জতি করেছে। একটা ভাইপো আছে আমার, সেটা নওশাদ সিদ্দিকী, সেও চালিয়ে যাচ্ছে, রাজহালতে চালিয়ে যাচ্ছে। মালিক তাকেও দিয়েছে, সে তার ইজ্জত সম্মান দিয়ে গলা উঁচু করে কথা বলে বেরিয়ে চলে যাচ্ছে, কারো ধার ধরে কথা সে বলে না। মুখ্যমন্ত্রী সাহেব মুসলিম দরদি, এটা একমাত্র বলছি মেকি দরদ একটা, কেবলমাত্র নিজের ভোটটা নেবার জন্যে মুসলিমদের খালি ব্যবহার করতে চাইছে। মুসলিম দরদি বলছে মুখ্যমন্ত্রী সাহেব মুসলিমদের কি কাজ করেছে, মুসলিমরা হেনস্থ হচ্ছে, মুসলিমরা মার খেচ্ছে, মুসলিমদের সম্পদ যাচ্ছে, মুসলিমরা বেইজ্জতি হচ্ছে, মুসলিমদের কোনো পদশ্রাম নেই। এটা তো নতুন কথা নয়, কেবলমাত্রই খালি মুসলিম দরদি, এটা একমাত্র মেকি ভোটের স্বার্থে এটা মুসলিম দরদি বলে সামনে এসে এই কথাগুলো বলে, এছাড়া অন্য কিছু নয় ওনার। 21শে জুলাই সবাই কাসেম সিদ্দিকীকে, তিনি 21শে জুলাইয়ের আগে সাধারণ সম্পাদকের পদ দিয়েছিলেন, কিন্তু 21শে জুলাই তিনি একেবারে কাসেম সিদ্দিকীকে ইশারা করে সাইড করে দিলেন, এবং তারপরের দিন কাসেম সিদ্দিকীকে তৃতীয় স্তরের মানে 3 নম্বর লাইনে একেবারে দেখা গিয়েছে কাসেম সিদ্দিকীকে। দেখুন, আমি আগেও তো বলেছি, একটা সাধারণ সম্পাদক করেছে আমার ভাইপো কাসেম সিদ্দিকী বীরজারাকে। সাধারণ সম্পাদক পদ যে কত আছে সেটা মুখ্যমন্ত্রী নিজেই জানে না। কি বুঝলেন, যে কোনো খেলার ব্যাপারে, কোনো বাজারের ব্যাপারে, যে কোনো অনুষ্ঠানের ব্যাপারে, যে কোনো ব্যাপারে, হ্যাঁ, ওটা করা যায়। কি বুঝলেন, তো কথা হচ্ছে, আগে আমি বলেছি কেবলমাত্র ব্যবহার করার জন্য নিয়ে গেছে। ওই পদটা দিয়ে আজকে আমার ভাইপোকে টেনেছে। ভাইপো একটু পরে বুঝবে, হাড়ে হাড়ে বুঝবে, আর কিছুদিন যাক। এই শুরু হয়েছে বোঝা। কি বুঝলেন, আজকে ফেরাদ হাকিমকে নিয়ে, তাকে নিয়ে আলাপ আলোচনা করছে। এবার কথা হচ্ছে, আমার ভাইপো গেল সেখানে, পীর বংশের ছেলে, সম্মান ইজ্জত সমস্ত নেতা মন্ত্রী থেকে সকলেই দিয়ে থাকেন তেনাকে, এবং ফুরফুরা পীর সাহেবদের ইজ্জত সম্মান যথেষ্ট মালিক দিয়েছেন। কি বুঝলেন, সমস্ত দিক দিয়ে সম্মান দিয়েছেন। কিন্তু আজকে আমার ভাইপো গেল, মুখ্যমন্ত্রী সাহেবের কাজ তো মিটে গেছে। কি বুঝলেন, প্রতিবাদী মুখটা দরকার ছিল, উনি প্রতিবাদী মুখটাকে টেনেছেন, টেনে উনি হাতে নিয়েছেন। উনি এবার যা ইচ্ছা তাই করাবেন, আর সেখান থেকে বেরোবারও রাস্তা আমার ভাইপোর নেই। কি বুঝলেন, আজকে হাত বাড়িয়ে সাইড করে দিলে এই যে বেইজ্জতি হলো কিরকম, বাংলার মানুষ তো আজ দেখতে পাচ্ছে। কি বুঝলেন কী ধরনের বেইজ্জতি করেছে। তবে ওর মধ্যে যে আমার ভাইপো থাকবে কি না থাকবে সেটা আমার ভাইপোর ব্যাপার, কথা বুঝলেন না। অতএব সে যে নিজে ইচ্ছা করে নিজে বেইজ্জতি হতে চায়, নিজের সম্মানকে নষ্ট করতে যায়, তাতে তো আমাদের কিছু বলার নেই। আল্লাহ যাদের করে ইজ্জত সম্মান দিয়েছে, যথেষ্ট দিয়েছে। কি বুঝলেন, আর একটা ভাইপো আছে আমার, সেটা নওশাদ সিদ্দিকী, সেও চালিয়ে যাচ্ছে, রাজহালতে চালিয়ে যাচ্ছে।
কোনো ব্যাপার নেই, সামনে উল্টোপাল্টা কথাবার্তা বলা, হ্যাঁ, মানে যে সে ব্যাপার নেই। মালিক তাকেও দিয়েছে, সে তার ইজ্জত সম্মান দিয়ে গলা উঁচু করে কথা বলে বেরিয়ে চলে যাচ্ছে, কারো ধার ধরে কথা সে বলে না। কি বুঝলেন? নিজের সম্মানকে নিজেকে রাখতে হবে, নিজের সম্মান যে নিজে নষ্ট করে দেয় তাতে আমার কিছু বলার নেই। কাসেম সিদ্দিকীকে মুখ্যমন্ত্রীর মিছিলে দেখা গিয়েছিল একেবারে টুপি খুলে নেতার স্টাইলে বেড়াচ্ছে, কিন্তু নওশাদ সিদ্দিকী যখন একুশে বাংলায় দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, এরপরে তিনি দুর্গা মন্দির করার প্রস্তাব দিয়েছেন একেবারে ধর্মতলার মঞ্চ থেকে। এ বিষয়ে কিন্তু মুসলমানদের কোনো রকম মসজিদ বা দীঘায় মন্দির বা বাংলায় কিছু আশ্চর্য তেনার মুখ থেকে কিছুই শোনা যাচ্ছে না। তেনার একটাই তো রাস্তা আছে, পশ্চিমবাংলার উন্নয়ন, চাকরি, শিল্প, কর্ম, এই যে উন্নয়ন, এই উন্নয়ন আর কিছু হবে না। কথা বুঝলেন? এই ধর্ম করেছে, দেখেন উনি এগিয়ে বিভাজন করে উনি যাবেন। মন্দির করলে কি বুঝলেন, এবং এইটাই ভারতবর্ষ উন্নয়ন। কথা বুঝলেন না? শিল্পর প্রয়োজন নেই, চাকরির প্রয়োজন নেই, কর্ম প্রয়োজন নেই। কি বুঝলেন? মানুষ কি খাবে না খাবে, মানুষ কীভাবে চলবে না চলবে, এসব কাজ ওনাকে তো নিয়ে আসা হয়েছে। উনি তো এসেছেন, তৃণমূল পার্টিটা এসেছেন। কি বুঝলেন? এই মানে মন্দির, মসজিদ, গির্জা, কি বুঝলেন, কোথা কী হয়েছে না হয়েছে এই করতেই তো উনি এসেছেন। এইটাই তো হচ্ছে, হ্যাঁ, ভারতের শিল্প, এইটাই হচ্ছে উন্নয়ন। এছাড়া কিছু উন্নয়ন আর হবে না। একুশের মঞ্চে ফিরহাদ হাকিম ছাড়া কাউকেই, মুসলিম কোনো নেতাকেই বক্তৃতা দিতে দেওয়া হলো না। একেবারে মুখ্যমন্ত্রী যেন মুসলিমদের কোণঠাসা করে দেবেন। এটা নতুন ব্যাপার নয়। ফিরহাদ হাকিম আজকে মুখ্যমন্ত্রীর অনুগত হয়ে চলছে। কি বুঝলেন? যা বলবে শিখিয়ে দেবে ফিরহাদ হাকিম বলতে হবে। কি বুঝলেন? তার বাইরে কোনো কথা বলতে পারবে না। অন্য যে আরও আদার্স পার্টি যারা সব যেসব মুসলিম আছে তাদের সুযোগ সুবিধা ওখানে নেই। তাদের ঘরে ওই ভেড়ার মতন বসিয়ে রেখে দিয়েছে। কি বুঝলেন? যেদিকে চালাবে সেদিকে তারা চলতে হবে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে বললেন, একেবারে একুশে বলেছিলাম খেলা হবে, 26-এ বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে। 21-এ খেলা হবে বলেছিলেন অভিষেক, আর 26-এ উঁকড়ে ফেলা হবে। তবে কথাটা কিন্তু ভালো বলেছে, খারাপ বলে, সুন্দর কথা বলেছে, জ্ঞানের কথা। ওর ভিতরে একটা ব্যাপার আছে। 26-এ কিন্তু আপনার একেবারে দিদিমণিকে উঁকড়ে দেবে। কি বুঝলেন? টিএমসিকেও উঁকড়ে ফেলবে আর বিজেপিকেও উঁকড়ে ফেলবে। এই দুটোই উঁকড়ে ফেলবে। উনি আগে থাকতে আভাস পেয়ে গেছে। হ্যাঁ,